যে আমাদের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু আপনার বিভিন্ন সাংবিধানিক আইনকে উনি নিয়ে আসতেছেন সামনে, ওনাকে চ্যালেঞ্জ করা উচিত, বসা উচিত। লাস্ট কথা হলো, যেভাবে উনি একটা সংসদ চালানোর চেষ্টা করছেন, যে অপোজিশনকে কোনো কথা বলতে দিতে চান না, তাহলে এই 5 বছর কি আমরা এই ওয়ান পার্টি ডমিনেটেড পার্লামেন্টে থাকবো, যারা যা খুশি তাই করবে? সুতরাং আমাদের এখানে সবার আওয়াজ তুলতে হবে, ওনাকে চ্যালেঞ্জ করতে হবে। আপনি যেগুলি বলছেন এটা অর্ধেক বলছেন, বাকিটা বলেন। বাকিটা না বললে পরে আমরা সংসদেও আওয়াজ তুলবো, আমরা বাইরেও আওয়াজ তুলব। এবং এই আইনের কচকচানিতে, যেটা ডক্টর মাহবুবুল্লাহ বলেছেন, যে এই আইনের কচকচানিতে আমরা বিভ্রান্ত। আমরা কিন্তু বুঝতে পারছি না যে উনি ঠিক কি করতে চাচ্ছেন, কি বলতে চাচ্ছেন। এবং আপনার কচকচানিটা এত দূর গিয়ে পৌঁছেছে যে উনি খালি আইনের কথাই বলছেন। যেরকম উনি বলছেন গণভোটকে আমরা মেনে নেব না, একবার বলছেন উনি সাংবিধানিক সার্বভৌমত্বের জন্য, আর একবার বলছেন যে সংবিধানে এটা নাই। দুটোই বলছেন, এবং দুটার ভিতরে কিন্তু আপনার রাজনীতির একটা থিওরি আছে, যেটাকে বলে আপনার পার্লামেন্টারি সভরেনিটি, আর একটা হলো কনস্টিটিউশনাল সভরেনিটি। এই দুই আর্গুমেন্ট যদি দেখান, তাহলে কিন্তু উনি বলতে পারেন যে গণভোটকে আমাদের মেনে নেওয়া আমাদের জন্য লিগালি বাইন্ডিং না। কিন্তু উনি একটা জিনিস ভুলে যাচ্ছেন, ভুলে যাননি, ইচ্ছা করেই বলছেন না, সেটা হলো সংবিধান মানুষের জন্য, এবং সংবিধানের আইন দ্বারা সবকিছু কিন্তু হয় না। সংবিধানের একটা প্রসেসের ভিতরে একটা জিনিস আছে, সেটাকে বলা হয় সাংবিধানিক স্পিরিট। সাংবিধানিক স্পিরিটটা ঠিক আছে কিনা, সেই স্পিরিটটা কি? সেই স্পিরিটটা হলো জনগণের ইচ্ছার প্রকাশ, এবং জনগণ যে ইচ্ছা প্রকাশ করবে, এমনকি গ্রেট ব্রিটেন, যেখানে সার্বভৌমত্ব, পার্লামেন্টের সার্বভৌমত্ব হলো সুপ্রিম, কারণ ইউকেতে কোনো লিখিত সংবিধান নাই, ওখানে কিন্তু পার্লামেন্টই প্রথমে আপনার গঠিত হয়েছে, এবং সেখান থেকে বিভিন্ন ডিটেলস আমি যাব না। কিন্তু সেখানেও কিন্তু আপনার যখন গণভোট হয়, যে 2016 সালে যে গণভোট হয়েছিল ব্রেক্সিট, সেখানে আপনার খুব সামান্য ভোটে ব্রেক্সিট থেকে বেরিয়ে যাওয়ার রায় ছিল, কিন্তু পার্লামেন্ট কিন্তু সেটা মেনে নিয়েছে, আইন পাস করেছে যে হ্যাঁ, জনগণের ইচ্ছাকে আমাদের সর্বপ্রথম উপরে স্থান দিতে হবে। এমনকি পরবর্তী পর্যায়ে যখন লিখিত সংবিধান এসেছে, যেগুলিকে আপনার কনস্টিটিউশনাল থিওরির দ্বারা আপনার ইন্টারপ্রিটেশন দেওয়া হয়, সেখানেও বলেছে যে হ্যাঁ, লিগালি তুমি করতে পারো, কিন্তু জনগণের যেটা ইচ্ছা সেটা হলো সবচেয়ে উপরে। কিন্তু উনি একটা বলছেন, একটা বলছেন না। এটা এক ধরনের কিন্তু একটা চাতুরতা, যে অনেকে বলে না যে হাফ ট্রুথ ইজ ওয়ার্স দ্যান সম্পূর্ণ মিথ্যা। অর্ধেক সত্য কথা বলাটা পুরো মিথ্যার চাইতে বেশি ভয়াবহ। সেই জন্য উনি অর্ধেকটা বলেন আর বাকি অর্ধেকটা বলেন না। আর একটা প্রশ্ন আমি আপনাদের সামনে করবো এখানে, যারা জানতে চাই আমাদের সংবিধানের প্রাইম মিনিস্টার কে? আমাদের সংবিধানের যেটা থাকে, দলীয় যিনি নেতা, সাংবিধানিক নেতা, তিনি কে? এটা একটা প্রশ্ন। কারণ যে সমস্ত সাংবিধানিক সমস্যা, যে সমস্ত আশা আকাঙ্ক্ষার কথা এই আন্দোলনের দ্বারা ইয়াং জেনারেশন তারা তুলে ধরেছে, সেগুলি মেনে নেবে না মানা মেনে নেবে, সেটা কিন্তু দলীয় নেতার বলার কথা। কিন্তু দলীয় নেতা যতক্ষণ না বলবেন, ততক্ষণ পর্যন্ত আমরা এটা কি করে বুঝবো যেটা কার ভয়েস?
কার ভয়েস এটা? কারণ দলীয় নেতা উপস্থিত থাকতে আর একজন তার পক্ষ হয়ে কথা বলে, এটা কোনো পার্লামেন্টে আমি জানি না, আমার জ্ঞানের ভিতরে নাই, যে এটা আপনার আমার ক্ষুদ্র জ্ঞানের ভিতরে আমি এটা কোনোদিন শুনি নাই, দেখি নাই। আমি বহুদিন কিন্তু পার্লামেন্টারি গভর্নমেন্ট নিয়ে দেশে থেকেছি ওসব দেশে। তো সুতরাং তারপরে ওরা দলীয় নেতা বলেছে হ্যাঁ ভোট দেন আপনারা গণভোটে, তাহলে উনি কেন বলছেন না যে আমি হ্যাঁ ভোট দিয়েছি মানে এটা এখন মেনে নিতে হবে? আমরা ওনার মুখ থেকে শুনতে চাই। আপনাদের তরফ থেকে এই কথা বলছি যে আমরা ওটা শুনতে চাই। গণভোটকে এবং জুলাই সনদকে মেনে না মানে আপনি এই আন্দোলন, এই স্যাক্রিফাইস, এই পঙ্গুত্ব, হাজার হাজার ইয়াং ছেলে সব কিছু বৃথা যাবে এবং আমরা এটা মেনে নিতে পারবো না। সুতরাং এই একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট বলে আমি শেষ করে দেব অল্প সময়, সেটা হলো ওরা অনেক অধ্যাদেশ বাতিল করে দিয়েছেন এবং বলেছেন একটা যাচাই বাছাই করব। যাচাই বাছাই কথাটা কিন্তু খুবই একটা অমিনাস কথা, কারণ যাচাই বাছাইয়ের মাঝখানে অনেক কিছু ঘটে। যে অধ্যাদেশগুলি উনি বাতিল করেছেন তারা বলেছেন পরে আমরা বিল আকারে করব, আনবো। মানবাধিকার, পুলিশ কমিশন, গুম কমিশন, এগুলি সবই একটা জাতির জনগণের মানবিক অধিকার লঙ্ঘন করার জন্য যদি ঠিক মতো না হয় যথেষ্ট। দ্বিতীয় দুদকটা ভুলে গেছি, দুদক, এবং দুদকের না হলে দুদকের চেয়ারম্যানকে সরিয়ে দেওয়া হয়েছে। এস আলম আবার চলে এসেছে। হাসিনার আমলে কি ছিল? অলিগারদের রাজত্ব। আমরা অলিগারদের পদধ্বনি দেখতে পাচ্ছি। দ্বিতীয়ত আপনার যে কথাটা সবচেয়ে বড় জিনিস যেটাতে হাত দিয়েছে তারা, সেটা হলো আপনার বিচার বিভাগের স্বাধীনতা। বিচার বিভাগের স্বাধীনতা হলো একটা সাংবিধানিক রাষ্ট্রের মূল ভিত্তি এবং আপনার এই বিচার বিভাগের যে সেক্রেটারিয়েট সেটাকে ওনারা দিতে চাচ্ছেন না, সচিবালয়। আর্গুমেন্ট করেছেন যে ওই সচিবালয় দিতে করতে যে টাকা লাগবে সেই টাকাটা তো জনগণের থেকে যাবে, ওটা জনগণের কাছ থেকে আমরা আনবো কি করে? কিন্তু বিচার বিভাগ তো আপনার মানে সরকারের একটা ব্রাঞ্চ, সাবেই ব্রাঞ্চ এটাকে বলে। এটার স্বাধীনতা যদি আপনি এনশিওর করতে না পারেন, বিভিন্ন ধরনের প্রসিডিউর আছে, আমি এগুলি বলবো না, দীর্ঘস্থায়ী হয়ে যাবে। যেরকম বিচারকদের আপনার নিয়োগ, তাদের রিমুভাল, তাদের পেনশন ইত্যাদি ইত্যাদি অনেকগুলি আপনার সংবিধানে লেখা থাকে। এগুলি হয়ে গেছে আবার সংবিধানে এগুলি লেখা থাকে, কিন্তু ওই ভিত্তিটা পর্যন্ত তারা দিতে রাজি হচ্ছেন না। সংবিধানে বিচার বিভাগে হাত দেওয়া মানে হলো আপনি স্বৈরতন্ত্রের পথে অগ্রসর হচ্ছেন। কারণ আপনার শেখ হাসিনা অনেক কিছু করেছে, কারণ আপনি জানেন সংবিধানের নামে এমনকি যে আন্দোলনটাই যে নাহিদরা করেছে সেটাও তো সংবিধান থেকেই শুরু। সংবিধানে বলেছিল কোটা হবে, তারপরে আবার সেটাকে ওভারটার্ন করে দিল, সেখান থেকে এখানে আসলো। সংবিধানকে ব্যবহার করে ক্যাপিটাল গভর্নমেন্টকে সরিয়ে দেওয়া হয়েছে। একটা কথাই আছে যে পলিটিক্যাল কোশ্চেন মাস্ট বি সেটেলড পলিটিক্যালি। পলিটিক্যাল কোশ্চেন যদি বারবার বিচার বিভাগকে টেনে নিয়ে আসে, সেটাকে বলে আপনার জুডিকেশনস অফ দি পলিটিক্স। তার মানে আপনি জুডিশিয়ারিকে ধ্বংস করে দিচ্ছেন, এবং জুডিশিয়ারিকে ধ্বংস করে দিলে শুধু যে মানবাধিকার লঙ্ঘন হয় তা না, রুল অফ ল লঙ্ঘন হয় তা না, এটা লঙ্ঘন করে সোশ্যাল জাস্টিস, যেটাকে আমরা বলি ইনসাফ। সবচেয়ে বড় জিনিস হলো সংবিধানের যে আপনার মুরব্বী, যিনি সংবিধানকে রক্ষা করবেন যাতে দেশে সাংবিধানিক আইন চলে, সেটাকে আপনি ধ্বংস করে দিচ্ছেন। শেষ কথা আমি যেটা বলতে চাই,
আমি দেখছি শুধু ছল চাতুরি। কারণ এখানে আপনার আপনার নাকি সালাউদ্দিন সাহেব আর একটা কথা দেখলাম, আমি কাগজে আস্তে আস্তে পড়ছিলাম যে না গণভোটকে আমরা মেনে নেব, গণভোটকে আমরা 4th শিডিউলে ওটাকে আমরা ইনক্লুড করে নেব। 4th শিডিউলে ইনক্লুড করলে পরে আপনার ওটাকে ভ্যালিডেশন দেওয়া হবে, কিন্তু 4th শিডিউলকে আপনি যদি ইনক্লুড করেন ওটা কিন্তু ডক্ট্রিন অফ নেসেসিটির আন্ডারে আসতে পারে, যেটা আপনার কোর্ট পরে জুডিশিয়াল ভাবে রিভিউ করতে পারে। আরো একটা সবাইকে গোল খাওয়ানোর জন্য একটা কথা উনি সবসময় বলে থাকেন, সেটা আমাদের কথা, এই যে আইনের কচকচানি যেটা ডক্টর মাহবুবুল্লাহ সাহেব বলেছেন, সেটা হলো যে আপনার উনি বলে সংবিধান সংস্কার করা যায় না, সংবিধানকে সংশোধন করতে হয়। অবশ্যই সংবিধানকে সংস্কার করা যায়, পৃথিবীর বহু দেশই করেছি। উনি সংবিধানের কথা সংশোধনের কথা কেন বলেন? কারণ সংসদ কনস্টিটিউশন যদি সংশোধন হয় তাহলে সেটা জুডিশিয়াল রিভিউর আন্ডারে আসে। উনি কিন্তু সংবিধান ভালো করে পড়েছেন, বোঝা যায়, কিন্তু পড়েছেন যে কোন কোন আইন দিয়ে আমি এই পুরা আন্দোলন জুলাই প্রত্যেকটাকে ব্যর্থ করে দিতে পারবো। সেই জন্যই কিন্তু উনি সংবিধানটা কিন্তু ওনার ভালো জানা আছে, এটা বোঝা যায়, ওনার কথাবার্তা শুনলেই বোঝা যায়। কারণ ওনার কাউন্টার আর্গুমেন্ট দেওয়ার জন্য লোকের দরকার। আপনি যেটা বলছেন এটা তো পুরোপুরি সংবিধান নয়, আপনি তো অর্ধেকটা বলছেন অর্ধেকটা বলছেন না, আপনি সংবিধানের স্পিরিটের কথা কোথায় বলছেন, যেটা একদম এস্টাবলিশ ফ্যাক্ট ইন এ কনস্টিটিউশনাল গভর্নমেন্টে। উনি কিন্তু অর্ধেকটা বলেন অর্ধেকটা বলেন না, এই ছল চাতুরি। আমার তো মনে হয় আমাদের ভালো ভালো লয়ার অনেক আছে, আমি শিওর দেখা দেবে এদেশে সত্যিকারের গণতন্ত্র আসবে, বৈষম্যবিহীন হবে এবং মানুষের যে অধিকার সেটা আপনার প্রতিষ্ঠিত হবে। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি খুব দুঃখের বিষয়, সেটা হলো যে আমরা সেই পথ থেকে মনে হয় সরে যাচ্ছি। প্রথম কথা হলো যেটা আগেও আলোচনা করেছেন, যে গণভোটকে আপনার আইনি ভিত্তি দিতে বর্তমানে যারা সংসদে গেছেন তাদের অনেক অনীহা দেখা যাচ্ছে, এবং এই অনীহাটার ভিতরে একটা জিনিস আছে। আপনাদের অনেক ধন্যবাদ। তাই তো সম্মানিত উপস্থিতি।